একজন ছাত্রী তার স্যারকে জিজ্ঞাসা করেছে, স্যার গাউট সম্পর্কে হ্যানিম্যান কিছু বলে গেছেন? তিনি বললেন, না, গাউট তো সাইকোটিক, যদিও হ্যানিম্যান ওটাকে সোরার মধ্যে ফেলেছেন। অর্থাৎ হ্যানিম্যান ভুল, রবার্টস ঠিক। তাহলে ওই যে বলছিলাম, হ্যানিম্যান বলছেন যদি আমার মেথড ফেথফুলি কেউ ফলো করে তাহলে সাফল্য পাবে। আমরা কোথায় হ্যানিম্যানকে ফলো করছি? আমরা তো রবার্টসকে ফলো করছি। আমি যদি এই কথাটা বলি, হোমিওপ্যাথরা রেডি করে উঠবেন, কারণ বলবেন আপনি ঠিক না রবার্টস ঠিক, আমিও ঠিক নয় কাউকে বিশ্বাস করতে হবে না, রবার্টসও ঠিক না কাউকে বিশ্বাস করতে হবে না, যুক্তি ঠিক। তাহলে এই যে আমরা বলি আনপ্রেজুডিসড অবজারভার, রিজনিং গিফটেড মাইন্ড থাকতে হবে, আপনাদের এই রিজনিং গিফটেড মাইন্ডের কাছে আজকে আমি কিছু কথা বলবো, আপনারা বিচার করে দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি আন্দোলন হাবড়া এর তত্ত্বাবধানে এই যাবৎকাল যে সমস্ত সেমিনারগুলি আয়োজন করা হয়েছে সেই সমস্ত সেমিনারগুলির বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। ধন্যবাদ। মহাত্মা হ্যানিম্যান এবং মঞ্চে উপবিষ্ট আমার দুই মাস্টারমশাই ডক্টর দিলীপ ভট্টাচার্য এবং ডক্টর কল্যাণ ভট্টাচার্যকে আমার সাষ্টাঙ্গ প্রণতি। আজকে আপনারা যারা আপনাদের অমূল্য সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সেদিনকে সাইকিয়াট্রির উপর বক্তব্য রাখতে আমার স্যারকে ডাকা হয়েছিল, ডক্টর দিলীপ ভট্টাচার্যকে, বিশ্ববাংলা অডিটোরিয়ামে। সেখানে সাইকোসিস, PSY সাইকোসিস, ডিলিউশন হ্যালুসিনেশন এর প্রসঙ্গ উঠল। এবার মডার্ন সাইকিয়াট্রিতে বলা হচ্ছে এই সাইকোসিস অর্থাৎ ডিলিউশন হ্যালুসিনেশন ইজ দ্য মোস্ট সিভিয়ার ডিসঅর্ডার। তাহলে সাইকিয়াট্রিস্টরা কি বলছেন? এই ডিলিউশন হ্যালুসিনেশন যদি কারোর মধ্যে থাকে এইটা মোস্ট সিভিয়ার, আর যা কিছু থাকে থাকুক এইটার গুরুত্ব সবচেয়ে বেশি। এইবার আপনি যদি কেন্টের ইভ্যালুয়েশনে যান, সেখানে কিভাবে ইভ্যালুয়েশন করা হয়েছে? সেখানে দেখানো হয়েছে প্রথমে উইল, তারপরে আন্ডারস্ট্যান্ডিং, তারপর মেমোরি। এইভাবে এই মেথড অনুযায়ী যদি দেখেন তাহলে এই যে ডিলিউশন হ্যালুসিনেশন এটা কিন্তু দ্বিতীয় স্থানে চলে আসছে, অর্থাৎ এর গুরুত্ব কমে যাচ্ছে। কিন্তু আজকে আমি কেন্টের দোষ দিচ্ছি না, কারণ কেন্টের সময় সাইকিয়াট্রির এত উন্নতি হয়নি। ওই সময়ে যে তথ্য পাওয়া গেছিল তার উপর বেশ করে কেন্ট এই কথা বলেছেন। আমরা এখানে কেন্টের কোনো অশ্রদ্ধা প্রকাশ করছি না, কিন্তু এখনকার সাইকিয়াট্রিস্টের কথা যদি মানতে হয় তাহলে এই ডিলিউশন হ্যালুসিনেশন বা সাইকোসিসের গুরুত্বকে বাড়িয়ে আনতে হবে। যদি কোনো পেশেন্টের মধ্যে এই সাইকোসিস থাকে একে গুরুত্ব দিয়েই ওষুধ দিতে হবে। একে বাদ দিয়ে ওষুধ দিলে পেশেন্টের কোনো ফিজিক্যাল মেন্টাল সিম্পটম সারবে না, বারবার ফিরে ফিরে আসবে। স্যার তো এই কথা বললেন, কিন্তু যিনি মডারেটর তিনি বলতে গিয়ে বললেন যে না, ডক্টর ভট্টাচার্য যা বলেছেন আমরা কিন্তু তার কথা মানছি না, আমরা কিন্তু এই পুরনো মেথডই মেনে চলবো। অর্থাৎ আপনি মুখে যতই আনপ্রেজুডিসড অবজারভেশনের কথা বলুন, যতই রিজন গিফটেড মাইন্ডের কথা বলুন, যখন রিজনিং দিয়ে কোনো কথা বলা হচ্ছে হোমিওপ্যাথরা কিন্তু সেই জায়গাটায় আসতে পারছেন না। আমরা এখানে রবার্টসকে অশ্রদ্ধা করছি না, জেরি চ্যানেলকে অশ্রদ্ধা করছি না, আমরা কেনকে অশ্রদ্ধা করছি না। হোমিওপ্যাথিতে তাদের যথেষ্ট অবদান, আমরা শ্রদ্ধাবনত চিত্তে তাকে স্মরণ করি। এখানে আমরা টলেমির কথা বলবো। টলেমি কিন্তু প্রাচীন যুগের একজন অত্যন্ত বিখ্যাত গ্রিক দার্শনিক, গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ। গণিতে টলেমির অনেক অবদান আছে, এখনো তাকে স্মরণ করা হয়। কিন্তু টলেমি একটা জায়গায় ভুল করলেন। তিনি জিওসেন্ট্রিক সোলার সিস্টেমের কথা বললেন, অর্থাৎ
পৃথিবী সৌরজগতের মাঝখানে থাকে, তার চারপাশে সূর্য অন্যান্য গ্রহরা পাক খেয়ে বেড়ায়। 16 শতাব্দী পর্যন্ত কিন্তু এইটাই মেনে চলা হতো। প্রথম কোপারনিকাস বললেন না, টলেমির আর সব ঠিক থাকলেও এই জায়গাটা কিন্তু ভুল। পরবর্তীকালে গ্যালিলিও বললেন হ্যাঁ, কোপারনিকাস ঠিক বলেছেন, টলেমি এই জায়গাটায় ভুল। কিন্তু পুরনো পন্থীরা, বিশেষ করে তখন তো চার্চ খুব প্রভাবশালী, এই কথাটা বলার জন্য কিন্তু গ্যালিলিওকে ঘরে বন্দি করে রাখলো, দেখবেন ইতিহাস করে। কিন্তু পরবর্তীকালে কিন্তু নিউটন বললেন না, গ্যালিলিও যেটা বলেছেন সেটাই ঠিক। এইটাই মেনে নিয়ে আজকে বিজ্ঞান এগিয়ে গেছে। তাহলে এখানে কি টলেমিকে অশ্রদ্ধা করা হলো না, টলেমির ভুলটা শুধরে নিয়ে তবে বিজ্ঞান এগিয়ে গেল? না হলে তো ওই বিজ্ঞানের প্রতি স্তব্ধ হয়ে যেত, সে তো আর এগোতে পারতো না। যদি ওই জিওসেন্ট্রিক মডেল ধরে রাখা হতো তাহলে তো ওই অবস্থা হতো, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বেঁধে রাখে তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তাকে জীর্ণ লোকাচার। হোমিওপ্যাথি এবার ভাবতে হবে যে কোনখানে সমস্যাটা। এইবার আমি যে বললাম, দেখুন, যদি হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ পড়েন এবং মডার্ন সাইকিয়াট্রি এবং প্যাথোলজির সঙ্গে বিচার করেন, দেখবেন হ্যানিম্যানের সঙ্গে মডার্ন মেডিসিনের কোনো বিরোধের জায়গা নেই। কিন্তু সেই একই কথা রবার্টস বা জে.এইচ. অ্যালেনের মায়াজমের সম্পর্কে বলা যায় না। কিরকম একটু একটু করে বলি। এই যে হ্যানিম্যান বললেন 3টে মায়াজমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সোরা, 8 ভাগের 7 ভাগ রোগ সোরার জন্য হচ্ছে, তারপরে সাইকোসিস সিফিলিস। এইটাকে তিনি সবচেয়ে ওয়াইড স্প্রেড কাউন্টলেস রোগের জননী বললেন। পরবর্তীকালে এই সোরা কিন্তু হয়ে গেল ফাংশনাল, এর গুরুত্বকে কমিয়ে দেওয়া হলো, একে ব্যাক স্টেজে পাঠিয়ে দেওয়া হলো, এ হয়ে গেল নখদন্তহীন, সব ফাংশনাল। তাহলে অর্গানিক প্যাথোলজি কে করবে? সব সাইকোসিস সিফিলিস করবে। এইটা একটা খুব বড় ভুলের জায়গা। আর এই ভুলটাকে এ করার জন্য কি করা হলো, এই যে সাইকোসিস সিফিলিস সব করবে, সাইকোসিস সিফিলিসকে যে গুরুত্বপূর্ণ করা হলো, এইটা করতে গিয়ে আরো দুটো ভুল করা হলো। কি ভুল? একটা হচ্ছে ভুল হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন এবং ওভার জেনারেলাইজেশন। কিরকম ভুল হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন কিরকম, আর ওভার জেনারেলাইজেশন নেই বা কিরকম? যেমন ধরুন রবার্টস বলছেন, ওই যে স্যার বলছেন যে যত মায়াজম আছে তার মধ্যে সাইকোসিস হচ্ছে সবচেয়ে বেশি সন্দেহপ্রবণ, সাসপিশিয়াস। তাহলে এইটা হচ্ছে ভুল অ্যাজাম্পশন, হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন। আজকে যদি আপনি সাইকোলজি সাইকিয়াট্রি পড়েন তাহলে এইবার এটাকে বিচার করুন। তাহলে একজন সন্দেহপ্রবণ, সন্দিগ্ধ কে হবে? সাইকিয়াট্রি কি বলছে? তাহলে যদি কারোর কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, যেমন প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, এদের মধ্যে এইরকম একটা সন্দিগ্ধ ভাব থাকতে পারে। আর যদি কারোর মধ্যে ডিলিউশনাল ডিসঅর্ডার, পারসিকিউটরি ডিলিউশন থাকে, তাদের মধ্যেও একটা এইরকম সন্দেহ প্রবণতা থাকতে পারে। এই ডিলিউশন সিজোফ্রেনিয়াতে থাকতে পারে, ডিপ্রেশনে থাকতে পারে, ম্যানিয়াতে থাকতে পারে। তাহলে একটা হলো পার্সোনালিটি ডিসঅর্ডার, একটা হলো ডিজিজ ডিসঅর্ডার। এবার একটা প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হচ্ছে কি করে? তাহলে পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হচ্ছে কিভাবে, এইটা যদি বুঝতে চান তাহলে কিন্তু মানুষটার একদম ছোটবেলায় চলে যেতে হবে। তাহলে কিভাবে সে বড় হচ্ছে, তার ছোটবেলাটা কেমন ছিল, কি পরিবেশ ছিল, বাবা মা কিভাবে তাকে মানুষ করেছে, কি কি ঘটনাগুলো ঘটেছে তাদের সঙ্গে। এইখানে দেখা যায় যদি কোনো বাচ্চা একটা অ্যাবিউজের শিকার হয়, যদি কোনো ফিজিক্যাল টর্চার হয়, মেন্টাল টর্চার হয়, সেক্সুয়াল অ্যাবিউজ হয়, অনেক সময় পরবর্তীকালে এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয়। বা একটা খুব ট্রমাটিক স্ট্রেসফুল ঘটনা ঘটলো, একটা তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেল। এমন একজন পেশেন্ট নয়, একজন মানুষের কথা জানা যাচ্ছে, তিনি একটা ভুল মামলায় ফেঁসে গিয়ে তার ইমপ্রিজনমেন্ট হয়ে গেল। যখন বেরোলেন তখন কিন্তু এনার মধ্যে প্যারানয়েড ফিচারগুলো দেখা যাচ্ছে।
আবার যদি ডিজিজ ডিসঅর্ডার, ডিলিউশনাল ডিসঅর্ডারের কথা ভাবি, এই ডিলিউশনের পেছনে কে দায়ী? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা স্ট্রেসফুল ইভেন্ট ঘটছে, আগে ছিল না এত সন্দেহবাদী, এখন হঠাৎ করে এত সন্দেহ কেন? একটা স্ট্রেসফুল ঘটনা ঘটলো, তারপরে তার মধ্যে এরকম মনে হলো কেউ তার ক্ষতি করে দিতে চাইছে, কেউ ষড়যন্ত্র করছে, এইরকম। এছাড়াও আরো এটা মেন, এছাড়াও বেশ কিছু, যেমন কিছু ফিজিক্যাল ডিসঅর্ডার আছে, যেমন হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড, এপিলেপসি, হেড ইনজুরি, হ্যাঁ, বা ব্রেন টিউমার, এইসব ক্ষেত্রেও এইরকম সাসপিশিয়াসনেসটা আসে। কিন্তু মেন কিন্তু একটা ইমোশনাল স্ট্রেস, যেটা জীবনের বিভিন্ন ঘটনা থেকে তৈরি হচ্ছে। সাইকিয়াট্রিতে যে বলা হয় যে যত সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে তার মধ্যে 80% হচ্ছে ইমোশনাল। হ্যানিম্যানও ঠিক একই কথা বলছেন, দেখুন 230-এ বলছেন ইমোশনাল ডিজিজ আর ইনক্রেডিবলি ভেরিয়াস, এই কথাটা বলছেন। এবং ক্রনিক ডিজিজে দেখবেন যে ওই সেকেন্ডারি সোরায় বলতে গিয়ে তিনি বলছেন, সেকেন্ডারি সোরার আন্ডারে বলছেন দ্য ডিজিজেস অফ মাইন্ড অ্যান্ড স্পিরিট অফ অল কাইন্ড, এইটাকে তিনি সোরার মধ্যে ফেললেন। আবার 140 নম্বর পাতায় ক্রনিক ডিজিজের মেন্টাল ডিজিজ সম্বন্ধে, I have never either in my practice nor in any insane asylum seen a patient suffering from melancholy, insanity or frenzy whose disease did not have SORA as its foundation, complicated at times, however, though rarely, with syphilis. তাহলে সমস্ত মেন্টাল ডিজিজ গুলো সোরার আন্ডারে। তাহলে এই যে মেন্টাল ডিসঅর্ডার, সাইকোসিস, এই সন্দেহ প্রবণতা, এই যে বললাম, হ্যানিম্যান বলছেন বেশিরভাগ মেন্টাল ডিসঅর্ডার সোরা, কিছু কিছু রেয়ারলি সিফিলিস। এটার সঙ্গেও হ্যানিম্যানের সঙ্গে বর্তমান যুগের মেডিকেল সায়েন্স ভুলে যাচ্ছে, দেখা যাচ্ছে নিউরোসিফিলিসে কিন্তু কিছু কিছু এরকম ডিলিউশন, হ্যালুসিনেশন দেখা যায়। কিন্তু এই যে রবার্টস বলছেন যে সাইকোসিসের ফলে সন্দেহ প্রবণতা দেখা যায়, এটা কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্সে কোথাও প্রমাণ করা যাবে না। যে একটা এইচপিভি ইনফেকশন হলো, ফিগুয়ার ডিজিজ তো এইচপিভি, যদিও রবার্টস ওটাকে গনোরিয়া করেছেন, ওখানেও একটা ভুলের জায়গা, স্যারের বই এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে। তাহলে একটা এসটিডি থেকে এইরকম ডিলিউশন, হ্যালুসিনেশন ডেভেলপ করছে, এইটা কোথাও প্রমাণ করা যাচ্ছে না, প্রমাণ করা যাবেও না। কিন্তু এই ভুলের চক্করে হোমিওপ্যাথরা ফেঁসে আছেন। এইটা হচ্ছে ভুল হাইপোথেটিক্যাল অ্যাসাম্পশন। আবার ধরুন রবার্টস বলছেন ডায়াবেটিস সাইকোটিক, লেখা আছে দেখবেন, তাহলে সব ডায়াবেটিক সাইকোটিক হয়ে গেল। হ্যানিম্যান কিন্তু তা বলছেন না। হ্যানিম্যান 119 পাতায় কি বলছেন, সোরার আন্ডারে সিমটম দিচ্ছেন, দেখুন। At times too much urine is discharged, succeeded by great weariness. তারপরে ফুটনোটে বলছেন, একদম ডায়াবেটিস কথাটাই উল্লেখ করে বলছেন, ডায়াবেটিস has probably never any other origin than this malady, অর্থাৎ সোরা। তাহলে হ্যানিম্যান যেটা সোরা বললেন, রবার্ট সেখান থেকে সরে এসে সেটাকে সাইকোসিস বানালেন, এবং হোমিওপ্যাথরা হ্যানিম্যানকে ছেড়ে দিয়ে রবার্টসের পেছনে দৌড়াচ্ছে। তাহলে সব ডায়াবেটিস যদি সাইকোটিক হয়ে গেল, স্বামী বিবেকানন্দেরও ডায়াবেটিস ছিল, তাহলে স্বামী বিবেকানন্দ সাইকোটিক, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, বাপ ঠাকুরদা যারা ছিল সব লম্পট, চরিত্রহীন, দুশ্চরিত্র, প্রশ্নের উৎপট হয়ে যেত, তাই তো হয়, নাহলে সাইকোসিস আসবে কোত্থেকে? সব ক্যান্সার হয়ে গেল সিফিলিটিক আর সাইকোটিক, সব ক্যান্সার। তাহলে কারণ আলসারেটেড হয়ে গেলে সিফিলিটিক, আর যদি টিউমারাস হয় তাহলে সাইকোটিক। সহজ হিসেবে কি সুন্দর, কোনো প্যাথোলজিক্যাল ভাবনা চিন্তা কিচ্ছু দরকার নেই। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণর গলার ঘা হয়ে গেল ঠাকুর শ্রীরামকৃষ্ণ সিফিলিটিক। তাহলে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, পূর্বপুরুষ সব তো দুশ্চরিত্র, লম্পট এইসব ছিলেন, তাদের জীবনী বললে তো এইটাই, তাই তো হয় রবার্টসের কথা অনুযায়ী। এইসব দুশ্চরিত্র লম্পটের ঘরেই তো এইসব মহা মানব দেবতা ভগবানের জন্ম হয়। আমরা সমাজ চিনলাম না, বর্তমান ভারতীয় সমাজের সঙ্গে পাশ্চাত্য সমাজের পার্থক্য বুঝতে পারলাম না।
আমরা হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশনে চলে যাচ্ছি। ভারতীয় সমাজ আর পাশ্চাত্য সমাজ কি একটা? পাশ্চাত্য সমাজে নারী পুরুষের যত অবাধ মেলামেশা, আমাদের এখানে এরকম হতো নাকি বা হয় না? এখন না গ্লোবালাইজেশন হয়েছে, অনেক লিবারেল হয়ে গেছে। একটা সময় পর্যন্ত আমাদের সমাজ কনজারভেটিভ সমাজ। এই কনজারভেটিভ সমাজে এত এসটিডি দ্রুত ঢুকে যাবে পাশ্চাত্যের মতো। আমরা সমাজ চিনছি না, জেনারেলাইজ করে দিচ্ছি। এইটাও কিন্তু ভুল হাইপোথেটিক্যাল। এটা প্রমাণ করা যাবে না কখনো যে আপনার ওই এসটিডি ঢুকলো, একটা এইচপিভি ঢুকলো, তারপরে তার ডায়াবেটিস হলো। ডায়াবেটিস পেছনে অনেক ফ্যাক্টর আছে। এখানে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স, তার পেছনে কি কি ফ্যাক্টর আছে সেইগুলো হোমিওপ্যাথ আলোচনা করছে না। সে একটা ফলস ম্যাথমেটিক অ্যাজাম্পশনে চলে যাচ্ছে। এইখানটা যে সমস্যার জায়গা। এর দুটো উদাহরণ দিলাম, আরো ধরে ধরে প্রত্যেকটা উদাহরণ দেওয়া যায়। পরবর্তী পর্যায়ে যদি সময় পাই, মানে পরবর্তী সেমিনারে চেষ্টা করবো। ওভার জেনারেশনের উদাহরণ কিরকম? রবার্টস এক জায়গায় বলছেন আর্টেরিওস্ক্লেরোসিস এবং হাইপারটেনশন এর পেছনে সিফিলিস। এইটা হচ্ছে ওভার জেনারেলাইজেশন, অর্থাৎ তিলকে তাল করা। সেকেন্ডারি সিফিলিসে অবশ্যই আর্টেরিওস্ক্লেরোসিস এবং হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, কিন্তু তার মানে কি এইটাই যত হাইপারটেনশন আছে সবার পেছনে সিফিলিস? আমরা ছোটবেলায় পড়েছিলাম না, সব খাড়ই খাড়ক, কিন্তু সব খাড়ক খাড় নয়। অর্থাৎ হাইপারটেনশন সিফিলিসের ফলে তৈরি হতে পারে, কিন্তু তা কত পার্সেন্টেজ? খুব সামান্য পার্সেন্টেজ। বাদ বাকি আরো অনেক ফ্যাক্টর আছে যার ফলে হাইপারটেনশন তৈরি হতে পারে। এখানে মেন্টাল স্ট্রেস থাকতে পারে, লাইফস্টাইল থাকতে পারে, তার মোড অফ লিভিং, সে কিভাবে কি খাবার খাচ্ছে, জোম্যাটো, সুইগি এইসব খালি অর্ডার করছে, সে পরিশ্রম করছে না, ফিজিক্যাল এক্সারসাইজ নেই, সে মদ খাচ্ছে, সে সিগারেট খাচ্ছে, অ্যাডভান্সমেন্ট অফ এজ, একাধিক ফ্যাক্টর। এবং আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, কয়েকটি ইনফেকশন এর ফলেও কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করে, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্ল্যামিডিয়া, হেপাটাইটিস এ। ইনফেকশন হলো পরবর্তীকালে হাইপারটেনশন হলো। তাহলে এতগুলো ফ্যাক্টরের জন্য হয়, কিন্তু হোমিওপ্যাথিটা করলেন কি খুব সামান্য যেটা পার্সেন্টেজ সেইটাকে 100% করে দিয়ে ওভার জেনারেলাইজ করছেন, সব হাইপারটেনশন হয়ে গেল সিফিলিটিক। কিন্তু বললে তো হবে না, আপনাকে তো প্রমাণ করে দেখাতে হবে, আপনাকে ছাড়িয়ে দেখাতে হবে। সেই সারানোর জায়গাটা কোথায়? স্ট্যাটিস্টিক্স কোথায়? আপনি প্রমাণ করুন কতগুলো কেস আপনি অ্যান্টি সিফিলিটিক ওষুধ দিয়ে হাইপারটেনশন ছাড়িয়েছেন। এই সারানোর জায়গাটায় খামতি আছে বলেই তো হোমিওপ্যাথিকে বলতে হয় যে পেটের সমস্যার জন্য আমার ওষুধ খাচ্ছেন, খান, হাইপারটেনশনের অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করবেন না। আমরা কিন্তু এইখানে হ্যানিম্যানকে ফলো করে স্ট্রেসকে গুরুত্ব দিয়ে 221 ওষুধগুলো অ্যাকোনাইট, বেলেডোনা, স্ট্যামোনিয়াম, ইগনেশিয়া, ফলোড বাই অ্যান্টিসোরি, যেমন ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, নেট্রামিউর, কেলিকা, এই ওষুধগুলোকে ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট করেছি, সেগুলো আমরা দেখাতে পারি। এইটা হচ্ছে ওভার জেনারেশন। আর একটা উদাহরণ দিই, যেমন ধরুন একটা ছেলে জন্ম থেকে বোবা কালা, ডেফ অ্যান্ড ডাম্ব, তাহলে সে যদি একজন হোমিওপ্যাথির কাছে যায়, এটা তো সিফিলিস ছাড়া সম্ভব নয়, এর পেছনে অবশ্যই সিফিলিস আছে, না হলে এরকম হলো কি করে? এটাও কিন্তু তিলকে তাল, ওভার জেনারেলাইজেশন। কেন? এখানে আমি টর্চ ইনফেকশনের কথা বলবো। টর্চটা কি? টি ফর টক্সোপ্লাজমা গন্ডি, O for other infection, particularly syphilis, R for rubella, C for cytomegalovirus, H for herpes simplex. দেখা যায় কোন প্রেগনেন্ট মহিলার মধ্যে যদি এই টর্চ এখন টর্চ প্রোফাইল করা আবশ্যক, কারণ এই কোন মহিলা প্রেগনেন্সির সময় যদি টর্চ ইনফেকশন হয়, তাহলে বাচ্চার মধ্যে বিভিন্ন কনজেনিটাল ডিফর্মিটি ইনক্লুডিং এই ডেফনেস, ডাম্বনেস ডেভেলপ করতে পারে। শুধু এইটাই শেষ নয়, যদি প্রেগনেন্সিতে কোনো মহিলার মধ্যে তীব্র মানসিক যন্ত্রণা, তীব্র স্ট্রেসের মধ্যে দিয়ে মহিলাকে যেতে হয়, তাহলেও কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হয় না, তার ফলেও কিন্তু বিভিন্ন রকম কনজেনিটাল সমস্যা আসতে পারে। আবার ধরুন দেখা গেছে যদি কোনো মহিলা, এখানে কম, পাশ্চাত্যে বেশি, যদি প্রেগনেন্সির সময় সিগারেট খান, এই স্মোকিং এর ফলেও অনেক কনজেনিটাল সমস্যা থাকতে পারে।
তাহলে এই যে কনজেনিটালি ডেফ এন্ড ডাম এর পেছনে অসংখ্য, তাহলে সিগারেট স্মোকিং কি হয়ে গেল, তাহলে অ্যান্টিসিপিলিটি হয়ে গেল, ট্যাবেকাম কি তাহলে অ্যান্টিসিপিলিটি? তাহলে হোমিওপ্যাথি এইখানে গন্ডগোল করছেন, তাহলে একটা ছোট পার্সেন্টেজকে 100% বানিয়ে দিয়ে ওইটাকেই ফলো করছেন, সমস্ত ডেফ এন্ড ডাম হয়ে গেল সিফিলিটি। এইরকম ধরে ধরে প্রত্যেকটা, ভিটিলিগো, অ্যালোপেশিয়া, এই যে রবার্ট বলেছেন ক্রিমিনাল গুলো সব সাইকোটিক, যারা সুইসাইড করে সব সিফিলিটিক আর সাইকোটিক, এইগুলো প্রত্যেকটা ওভার জেনারেলাইজেশন ধরে 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 প্রমাণ করা যায়। আমি পরের দিন সময় পেলে করব। এই জায়গাটা যতক্ষণ না ঠিক করা হচ্ছে, সোরাকে নিজের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠা করা হচ্ছে, শুধু সাইকোসিস সিফিলিসে হোমিওপ্যাথদের মনোজগৎ ছেয়ে গেছে, ততক্ষণ হোমিওপ্যাথরা ওই 100 থেকে 5-এই নামবে। আজকে সাইকোসিস সিফিলিস নিয়ে আর বেশি কথা বলবো না, আমরা সোরায় আসবো। Thank you.